মা বহিন জেঠি কাকি যারা মূলত ঘরেই থাকেন, সমাজ মাধ্যম বা বিভিন্ন মাধ্যম থেকে দূরে রয়েছেন, তাদেরকে আমাদের এই কুড়মিয়ালি বিষয়ে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। এবং বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে আমরা একটা বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন, আমরা বিভিন্ন আন্দোলন করেছি, আপনারা সেই আন্দোলনের সাক্ষী। ডহর ছেকা, জিগির দিটা গবচন, দুবার রেল টেকাতে সমর্থ হওয়ার, 3বার রেল টেকিয়েছি, 4বারের বেলায় আমাদের মিথ্যা মামলা। তো এই আন্দোলনগুলো আমরা কেন করেছিলাম, কেন ডাক দিয়েছিলাম? দেখুন, আমাদের কুড়মিয়ালি জানা কোন এমএলএ বা এমপি মাহাতো পদবীর হলেই যে তারা কুড়মিয়ালি জানে, এইরকম কোনো বিষয় নাই। মনে করুন, আমাদের এখানে ঝাড়গ্রামে চূড়ামণি মাহাতো বিধায়ক ছিলেন, খগেন মাহাতো বিধায়ক ছিলেন, বা আছেও বর্তমানে, তাই তো? খগেন মাহাতো তো। এবারে আমাদের শ্রীকান্ত মাহাতো বিধায়ক আছেন, মন্ত্রীও আছেন। অন্যদিকে আমাদের আরেকজন আছেন সুশান্ত মাহাতো বাগমুন্ডিতে। এমপি আমাদের পুরুলিয়ার বর্তমান এমপি জ্যোতির্ময় সিং মাহাতো আছেন, তিনি কিন্তু বিজেপির প্রতিনিধি। বাকিগুলো সব তৃণমূলের প্রতিনিধি। তো আমরা এই কুড়মি নেতাদের কাছে, মানে কুড়মি উনারা নন, উনারা হচ্ছে রাজনৈতিক দলের নেতা। আমরা ভাবছিলাম যে উনারা হয়তো বিধানসভায় এই কুড়মির বিষয়ে সোচ্চার হবেন। কুড়মির বিষয়টা কি না, আমরা মাঠে ঘাটে যে জেল খাটছি, রাত দিন পরিশ্রম করে ক্ষমা শুলিয়ে 5-10 দিন আমরা না খাই দাঁড়িয়ে পড়ে থাকিলাম। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠা করানো। তো আমাদের যেহেতু প্রতিনিধি নাই, তাইলে মমতা ব্যানার্জিকে চাপ কে দেবে? আমাদের কোন প্রতিনিধি, শ্রীকান্ত মাহাতোর কোনো দম নাই, খগেন মাহাতোর কোনো দম নাই যে মমতা ব্যানার্জিকে কিছু বলে আমাদের বিষয়টা পাঠা করাই, কোনো দম নাই। তার কারণেই আমাদেরকে রাস্তায় নামতে হয়েছিল না? তো রাস্তায় নামার উদ্দেশ্য কি? যে সরকারকে চাপে ফেলব, সরকার আমাদের সাথে আমাদের কথা শুনতে বাধ্য হবে, তাই তো? তাইলে আমরা 5 দিন করার পর, রেল টেকার পর 6 নম্বর দিনে সকালবেলায় আমরা সিদ্ধান্ত নিলাম, কারণ সরকার বলছিল যে আলাপ আলোচনা এক টেবিলে আসুন। আমরা রেল টেকা বন্ধ করলাম, কিন্তু আমাদের কিছু ছেলে, পিছনে যান, আমাদের কিছু ছেলে তারা অনড় থাকিছিল। সেখানে পুলিশ অফিসার এসে কি বলেছিল মনে আছে আপনাদের? পুলিশ অফিসার এসে করে বলেছিলেন, বলছে দেখুন, আমি সরকারের প্রতিনিধি, আমি সর্বোচ্চ শক্তিশালী পুলিশ অফিসার, আমি আপনাদেরকে বলছি, ওই বাচ্চাদেরকে যেগুলো আমরা চলে যাওয়ার পরেও কিন্তু ভয় ভীতিকে উপেক্ষা করেছিল, বলছেন যে এইটাই হয়তো শেষ সুযোগ, আপনাদের কাছে সেই মৌকাটাই এসেছে, আপনাদের নেতৃত্বকে আলাপ আলোচনার জন্য ডাকিছে। এত ভালো সুযোগ আপনারা হয়তো কোনোদিন পান না। এই আলোচনার মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের কুড়মি জাতির যে দীর্ঘদিনের দাবি, কুড়মি জাতকে এসটি করা, সেই দাবিটা হয়তো সফল হইতে পারে। তাইলে আপনারা অপেক্ষা করুন, আগামী 8 তারিখে মিটিং আছে। এই 8 তারিখের মিটিংয়ে সফল না হলে আপনারা আরো বলবেন। তাইলে আপনারা সফল
না হইলে আবার ঘেরবেন। তাহলে মূল উদ্দেশ্য আলাপ আলোচনা। আমরা আলাপ আলোচনায় গেলাম, তখন ট্রাইবেল সচিব হচ্ছে এসকে থাড়ে, তিনি কথা দিলেন যে আমাদের এই রেল টেকায় এই যে কাগজপত্র, আমরা সমস্ত কাগজপত্র রেডি করে দিচ্ছি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত আইলেই আমরা পাঠাই দেব। আমরা আমাদের সমাজের যত যা বুদ্ধিজীবী লোক আছে, আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করি, তেমনি কিছু কাগজ কলমে লড়াই করার বুদ্ধিজীবী লোক আছে, আইএস আইপিএস, তারাকে আমরা 3 দিন 3 রাত জাগাইলাম যে আপনারা নিখুঁত কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠান, রেডি করে দেন। সরকার যদি চায় আমাদের এই কমেন্ট জাস্টিফিকেশনের টোটাল ডকুমেন্টস আমরা রাঁচিয়ে বসিলাম, খাতলায় বসিলাম, লজ ভাড়া নিয়ে বসিলাম, সেই কাগজপত্র রেডি করে আমরা পাঠাইলাম। সেখানে ওনারা দেখে বললেন এই তো দারুণ, এত ডকুমেন্টস আছে, আপনারা সঠিক এসটি ছিলেন, এটা করতে সরকারের কোনো অসুবিধা নাই। ভাবুন, সেই সময় ওই ট্রাইবেল ডিপার্টমেন্টে কিছু যারা লিস্টেড আদিবাসী আছেন, তাদের কিছু চাকরিজীবী লোক আছে, তারা কলিকাতায় তাদের যারা দীর্ঘদিন 3 পুরুষ ধরে চাকরি করে বসবাস করছে, গায়ের কোন সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সাথে তাদের কোনো লেনদেন নেই, কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয়তাও ওরা স্বীকার করে না, সেই রকম লোকগুলা ওইখানে ঠিক করল যে কুর্মীরা যদি এসটি হয়ে যায় তাইলে আমাদের বংশ পরম্পরায় চাকরি করাটা বন্ধ হয়ে যাবে। ওরা চিন্তা ভাবনা করলো, কারণ কলিকাতার ওই নেতারা তখন গায়ে আসে ওরা বুঝাইলো। ভাবুন, বিষয়টা একদম মাথায় রাখুন, গায়ে আসে বুঝাইলো যে কুর্মীর বিরোধিতায় ডেপুটেশন দেয় সিআরআই অফিসে। ওরা কোনোদিন ভাবে নাই ওই লিস্টেড লোকটা গায়ের একটা লোক যে সত্যি আড়ি ইঁদুর ধরে, একটা ইঁদুরে 27 জন ছুটে, তার কথা কোনোদিন ভাবে নাই, কোনোদিন ভাবে নাই। তার নিজের ভাইয়ের বেটাটাকে ভাবে নাই যে ভাইয়ের বেটাটাকে আমি নিয়ে যাইয়ে আমার ওইখানে পড়ালেখাটা শিখাই, সেটাও কোনোদিন ভাবে নাই ওই লোক। ওর মূল ভাবনাটা কি, নিজের বেটাটা কুর্মী এসটি হয়ে গেলে চাকরি উয়ার বেটাটা পাবে নাই, এই শর্তে গায়ে আসে তালাই বসে লোককে খেপাই সিআরআই ওরা ডেপুটেশন দিয়া করায়। ওরা টাকা দিচ্ছে, ওরা ডাক্তার মাস্টার কবিরাজ ওরা টাকা দিচ্ছে, আর টাকা দিচ্ছে সঙ্গে তৃণমূল। ওরাকে গাড়ি ভাড়া নিয়ে তৃণমূল কলকাতায় নিয়ে যেয়ে মিটিং মিছিল করাইলে কুর্মীর বিরুদ্ধে লাগ। কোন সাঁওতাল, কোন সর্দার, কোন সবর আজ পর্যন্ত কুর্মীর বিরোধী নয়, কোনো নয়। আর ওই লোকগুলো কোন সাঁওতাল, কোন সর্দার, কোন সবরের মঙ্গল চায় নাই। যদি চাইতো, ভাবুন, কুর্মীর পিছনে না লাগে ওরা যদি চাইতো, কাজ মমতা ব্যানার্জির কাছে চাপ দিত। কি চাপ দিত? যে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি, তাদের একটা কমিটি গঠন করেছে। এই বর্তমান আমাদের যে লিস্টেড মানে এসসি এসটির ব্যাপারটা আছে, রিজার্ভেশন, এই রিজার্ভেশনের সিস্টেম আপনারা তো সবাই জানেন যে 1950 সালে প্রথম সরকার বলেছিল যে এই সম্প্রদায়ের মানুষগুলো পেছাই আছে, এদেরকে সমাজের মানে সমান করার জন্য, মানে এক কাঁধে লয়, দুজন মিলে যেমন শক্তিশালী করা যায় তার জন্য এদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। 20 বছরের জন্য ভারতের সংবিধানে স্বীকৃতি দিয়ে আছে, 20 বছর। তাহলে প্রত্যেক এই 20 বছর আজ বাড়ানো হচ্ছে কেন? দুর্বলতা কোথায়? যে সমাজের সমস্ত স্তরের মানুষ একই জায়গায় উঠেনি, তার জন্যই আছে। তাহলে ওই লোকগুলা যদি বলতো যে আমার গায়ে, আমি একজন চাকরিজীবী লোক, সেই কলিকাতাওয়ালা, সে যদি বলতো যে আমার গায়ের ওই পাশের সাঁওতাল ছাটা যে চাকরি পাক, যদি ও চাইতো, তাইলে কি বলতো যে আমার ছাটার জন্য আমি রিজার্ভেশন লিব না, বলতো তো, বলতো। কিন্তু ওরা কোনদিন বলেছে কি? সুপ্রিম কোর্টের 7 বিচারপতি বলেছেন যদি সমাজে সমান করতে হয় সমস্ত জাতির লোককে, তাহলে ওদের মধ্যে ক্রিমি লেয়ার লাগু করতে হবে। মন নিয়ে শুনবেন, ক্রিমি লেয়ারটা কি?
নো, মনে করুন আমরা দু ভাই, আমি মানে এস হাঁসদা, আমি ধরুন হাঁসদা, আমার ভাই হচ্ছে বি হাঁসদা, আমি ধরুন এমবিবিএস ডাক্তার, ঝাড়গ্রাম শহরে বাস করি। আমার ভাই এ হাঁসদা এই কালীমৌলি গাঁয়েই থাকে। ভাবুন, এই স্কুলে প্রাইমারি স্কুলে পড়ে, এই হাই স্কুলে পড়ে, আর আমার বেটাটা ওইখানে ইংলিশ মিডিয়াম ঝাড়গ্রামের স্কুলে পড়ে। বলুন দেখি, আমার বেটার সাথে আমার ভাইয়ের বেটাটা কম্পিটিশনে কোনোদিন পারবে? কোনোদিন পারবে? তাইলে আমি চাকরি করি, আমার বেটা ভালো স্কুলে পড়িয়ে, ভালো টিউশনে পড়িয়ে, একই চাকরি, মনে করুন একটা প্রাইমারি মাস্টারের পোস্ট খালি আছে, ওইটাই দুজনকে ডাকিলাম, কে পাবে চাকরিতে? আমার বেটা পাবে, কারণ আমি ঝাড়গ্রামে থাকি। তাইলে ওই গায়ে যে লোকটার বেটাটা, ও তো কাল থেকে ইঁদুর তাড়িয়েই খাবে সারা জীবন, ও ইঁদুর তাড়তে থাকবে। আর যার বেটা চাকরি পাই আছে, যে দাদু পাইছে, সেই পাইতে থাকবে। তাইলে কোন সাঁওতালের উন্নয়ন হবে? বাকিদের ওই একজনের, উয়ার বেটা আইএস হবে, উয়ার বেটা এমবিবিএস হবে। হবে এই জন্য বলছে, যেহেতু উয়ার আয় বেশি, আমি চাকরি করি, আমার আয় বেশি, আমার বেটাকে ঝাড়গ্রাম পড়াচ্ছি, আমার ভাইয়ের বেটা গায়ে পড়ে আছে, উহাকে চাকরিটা দিতে গেলে আমার বেটাকে থুকাম দিতে হবে, রিজার্ভেশন থেকে বাদ দিতে হবে। কারণ আমার আয় হচ্ছে মাসে, ওই বছরে 8 লক্ষর বেশি। বিষয়টা ভাবুন, 8 লক্ষের বেশি, আর আমার ভাই কাড়া বাগালি করে গায়ে আমার বাপের জমি চাষ করে, উহাকেও মাঝে মাঝে চাল লেগে দেয় নাকি? ঝাড়গ্রামে থাকা লোকটাকে চাল মাঝে মাঝে লেগে দেবে। তাহলে উয়ার বেটা আর জীবনে ওই কাড়ার হালের পিছনে ঘুরা ছাড়া কিছু হবে না। এই জন্য সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির 5 জন বলেছে যে ওদের মধ্যে ক্রিমিলিয়াল লাগু করতে হবে, তবে সমানভাবে সমাজের সব সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সমান হবে, এক কাঁধে হবে না, কান সমান সমান থাকবে। এইটা ওরা সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে। তাহলে গায়ের বা ওই যে শহরের যে লোকটা আছে, গাঁকে উস্কাই কুর্মীর বিরোধিতা করলো, কুর্মীর বিরোধিতা করলো, সেই লোকটা তো বলতে পারতো, ভাই তোর বেটার জন্য সুপ্রিম কোর্ট যে বলেছে, তাহলে ওইটাও লাগু করতে মমতাকে চাপ দিত, বলতে পারতো, কিন্তু বলেছে? বলেন। সুপ্রিম কোর্ট আর কি বলেছে, যে সাঁওতাল এসটিদের মধ্যে সাঁওতাল একটু উন্নত। ভাবুন, এসটির মধ্যে খাইয়াদের জন্য চাকরি নেই, আছে কি? সুপ্রিম কোর্ট বলেছে যে ওই সাঁওতাল সম্প্রদায়কে একটু থুকাম দেওয়া হোক, ওই 7 বিচারপতির 5 জন, যে উহাকে একটু থুকাম দিয়ে এই খাইয়াদেরকে কিছুটা তোলা হোক উপরে। খাইয়াদের আজ 45 বছরের একটাও যুবক নেই, সব মরে যাচ্ছে। এইরকম সিচুয়েশন কুর্মীদেরও তাই হবে। একটু আগে দেখছিলাম, কদিনে বাঁচবে এরকম করে চালাইলে? বাঁচবে কি? তাইলে কুর্মীদের এই অবস্থা হবে একদম খুব তাড়াতাড়ি হচ্ছে। এটা অনেক মানুষের বয়স কমে যাচ্ছে, আর 70 বছর 80 বছরের বুড়া গায়ে নাই, কুর্মীদেরও নাই। আর আছে কি? আমার দাদু 99 বছর, তার দাদু হয়তো 100 বছর পাইলেই বাঁচিয়েছিল, আর বাঁচছে নাই। তো সেই খবরকে তুলতে গেলে সুপ্রিম কোর্ট বলছে যে রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে শ্রেণী বিভাজন করতে হবে। শ্রেণী বিভাজন মানে কি? সাঁওতাল এসটি, সবর এসটি, ওকে এ করুক, সবরকে সি করুক, সবরকে সি করুক, কারণ সবরের কোটাটাও তো ওই সাঁওতাল ছাটাই নিচ্ছে। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে এইটা ওই কোন নেতা তো এসে বলছে না আমাদের এত 18টা এমএলএ আছে সাঁওতালদের, 16টা এমএলএ, তার মধ্যে এসটিদের 18টা, 16টা সাঁওতালদের। ওই এমএলএ গুলো তো একদিনও বলছে নাই যে সমাজের সব লোকের ডেভেলপমেন্ট আমরা করতে চাই, তার জন্য কুর্মীর পিছনে লাগিব। বলছি কি? বলছে নাই তো। ওরা কারো উন্নয়নের জন্য খাটেনি দাদা, ওদের নিজের কলিকাতার ঘরটা রং কি করে হবে তার জন্য লড়াই করছে। তার জন্য সাঁওতাল সম্প্রদায় বা এসটিদেরকে আমাদের পিছনে লাগাচ্ছে। আমরা কি বলছি? আমি মমতা ব্যানার্জির সঙ্গে নিজে মিটিং করে বলেছি, বলি দিদি, যদি কোন সাঁওতাল সত্তার আমাদের বিরোধিতা করছে বলে আপনার মনে হয়, আমার কুর্মী আছে মনে করুন 30 লাখ পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যদি 10 কোটি লোক হয়,
30 লাখ মানে আমার পার্সেন্টেজ হচ্ছে 3%। তাহলে 3% কুর্মীদেরকে রিজার্ভেশন দিয়ে হোক 3%। মমতা ব্যানার্জিকে আমি বলেছি কুর্মীর 3% দিলাম আমি, এসটি আমাকে করে দিলেন। 6% রিজার্ভেশন আছে এসটির জন্য, তাহলে 6 3 9 হইল। আপনার যদি ভয় হচ্ছে বা ওদের যদি ভয় হচ্ছে যে কুর্মীরা ওই 6% ঢুকে যাচ্ছে, তাহলে আমাকে 3% ভেনু করে দেন, আমাকে A++ করে দেন। আমি কারো সাথে নিব না, কারো সাথে নিব নাই। কোন লোকের আমি চাকরি খাবো নাই, কোন লোকের আমি জমি কিনবো নাই। আমাকে A++ করুন, সাঁওতালকে A করুন, সর্দারকে B করুন, মুন্ডাকে C করুন, খাইয়াকে Z করুন, সব থেকে নিচে আছে Z করুন। আমার 3% রিজার্ভেশন আমাকে দিয়ে দেন। সাঁওতাল সম্প্রদায়ের সারা পশ্চিমবঙ্গে 25 লক্ষ আছে, 25 লক্ষ। তাহলে এসটির 6% 3% সাঁওতালকে দেন। সর্দার আছে 15 লক্ষ, সর্দার আছে 15 লক্ষ, তাহলে 15 লক্ষ সর্দারকে আপনি দেন, মুন্ডাকে দেন, খাইয়ার যা ভাগ আছে তাকে আলাদা আলাদা দেন। কেউ কারো ভাগ লিবে নেই। আপনার জেনারেল যত আছে তারাকে তাদের দিয়ে দেন। যার যত অংশীদারি তার তত ভাগিদারি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ও বলছে ভাই আমি সার্ভে করব, ওইখানে আমাকে বলছে সার্ভে করব। আমি বলি যদি আপনার আমার কথাটাও মানেন, আপনি সার্ভে করব বলছেন, কিন্তু সার্ভে তো করা হয়ে গেছে। আমি পঞ্চায়েতে টুকটাক কাজ করি। কি সার্ভে হয়েছে? গত পঞ্চায়েতে আমরা যখন ঘোষণা করিয়ে দিল যে আমরা নির্বাচনে যাব, তখন মমতা ব্যানার্জি সার্ভে করেছে। আপনার গায়ে যদি কোনো মাস্টার আছে প্রাইমারি, তাকে জিজ্ঞাসা করবে কানিমৌলি বুথ কতজন ভোটার আছে, কতজন এসসি, কতজন এসটি, কতজন ওবিসি, কতজন জেনারেল। ভোটার লিস্টের নিচে লিখেছে ওরা। পঞ্চায়েতে নথি আছে, মমতা ব্যানার্জির কাছে নথি আছে, এখন অনলাইনে পাওয়া যায়। সেইখানে ওবিসির মধ্যে কতজন কুর্মী ভোটার, ওবিসির মধ্যে কতজন কুর্মী ভোটার, তাহলে ভোটারটা লিখে নিয়েছে। অর্থাৎ কুর্মী কতজন ভোটার আছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ডেটা রেডি আছে। বলে আমাকে গাল গল্প বলে ভুলাইতে পারিবেন নাই। অর্থাৎ আপনার ইচ্ছা নাই, কুর্মীকে এসটি করার আপনার ইচ্ছা নাই, কেউ বিরোধিতা করে নাই। কিছু সিপিএম এর নেতা, ওইগুলা সব আমাদের শ্রদ্ধেয় উপেন বাবুর আত্মীয় বটে। যদি কেউ এসটি এখানে থাকেন, যদি কেউ শুনছেন আমার কথা, সেই লোকগুলা, ওই আত্মীয় গুলা যারা সিপিএম এর এতদিন গুড় খাইয়েছে, এমএলএ হয়ে, কেউ রাইটাসের ক্ষমতায় আছে, কেউ চেয়ারম্যান হয়ে ক্ষমতায় আছে, সেই লোকগুলো তৃণমূলের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কুর্মীদের পিছনে বিরোধিতায় ওরা লাগেছে। তৃণমূলের কোন নেতা কোনদিন কুর্মীর বিরোধিতা কেউ করে নাই। কারণ কুর্মীর কাঁধে না চাপিলে মমতা ব্যানার্জি জঙ্গল মহলে ঢুকতে পারত নাই, পারত কোনদিন ছিল? এখানে তো সবাই আমরা ঝাড়খণ্ডী পার্টি করতাম, তৃণমূলের তো থাকে নাই। তাহলে মমতা ব্যানার্জি ছত্রধর মাহাতোর মোটর সাইকেলে ঢুকিল, প্রথম ঢুকেছিল স্কুটারে করে চাপিয়ে। তার আগে আসিছিল মমতা কোনদিন? শুভেন্দু টুকটাক আসি ফুসফাস করত, মমতা তো কোনদিন আসেনি, আসিছিল। তাইলে মমতা ব্যানার্জি নিখুঁত ভাবে জানে কুর্মীর অবস্থাটা কি আছে। সেখানে ভাইপো আছে কি বলল, কুর্মীরা কোনদিন ভোট দেয়নি, কুর্মী ভোটের দরকার নাই। ভাবুন দেখি কত বড় অহংকার, কত অহমিকা। পিসির সম্পদ উপভোগ করছে। কি ছিল 14 সালের আগে কোনদিন একটা তৃণমূলের ঝান্ডা নিয়ে ওই অভিষেক ব্যানার্জির পোস্ট আছে, ছবি আছে? কোনদিন সিঙ্গুর আন্দোলনে অভিষেক ব্যানার্জি গেছিল? নন্দীগ্রামে গেছিল? নেতায় গেছিল? আমার এই এলাকার লোক গেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিল। সিঙ্গুরকে, নন্দীগ্রামকে গাড়ি গাড়িয়ে লোক গেছিল, কিন্তু ওর ভাইপো কোনদিন গেছিল? তাইলে পিসির শসে আমরা পৈতৃক সম্পত্তি বলি যেমন, তেমনি পিস্তত সম্পত্তি নিয়ে ও দাদাগিরি মারতে চলে আসলে জঙ্গল মহলে। আমাদের লোক ঘেরে দিলে, স্বাভাবিক ঘটনা। তোমাকে প্রশ্ন তো করতেই হবে। তুমি ক্ষমতায়
জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, তুমি কেন জবাব দিবে না? হে সিআরআই রিপোর্ট এতদিন কেন আটকায় রেখেছে? কেন জবাব দিবে না? জবাব দিতে বাধ্য। আমরা এতগুলো লড়াইয়ের পরেও যখন পজিটিভ রেজাল্ট পাই নাই, তখন আমরা পথটা পাল্টাইছি। কি পথ? আমরা আগে নিজেরা কখনো পরীক্ষা করিব, তবে না আমরা ঝাঁপাবো অন্য জায়গায়। আমরা পরীক্ষা দিলাম কখন? গত পঞ্চায়েত নির্বাচনে। চারদিকে আমরা প্রার্থী দিলাম, আপনারাও দিয়েছেন, আপনাদের জিতাইছেন তো নির্দল। তাহলে চারদিকে প্রার্থী দিয়ে দেখিলাম 550-র কাছাকাছি আমরা গ্রাম পঞ্চায়েত মেম্বার তৈরি করতে পারিছি। ভাবুন, প্রথম অগ্নি পরীক্ষা দিচ্ছি, কোনদিন শুধু কুড়মির ভোট নিয়ে জিততে পারবো এই ভাবনাটা কেউ ভাবেছিল? আমার 78 বছরের রাজনীতি কেউ ভাবেছিল? কেউ ভাবে নাই। ভাবনার মূল কারণ হচ্ছে রাজনৈতিক দল আমাকে আঘাত দিল, যে মমতা ব্যানার্জিকে আকারে ইঙ্গিতে ঠারে ঠুরে আমরা জিতাইছি, এতদিন ধরে জিতাইছি। কুনার হেমরম 2.5 লাখ বেশি ভোট পাই গেল কি করে? তৃণমূলের 2.5 লক্ষ ভোটে হারা সিটটা, মানে জিতা ছিল না। ইয়ার তার আগে কি মেয়েটা ছিল এমপি উমা সরেন, উমাকে হারায় 2.5 লক্ষ ভোট কি করে পাচ্ছে? উমা পাচ্ছে। কি বলেছিলাম আমরা লালগড়ে যাই 19 সালে যে জনসভা করলাম, সেখানে বলি দিলাম যে বীরবাহা সরেন টুডু যে ভোটে দাঁড়াইছে তার স্বামী রবিন টুডু কুর্মীর ডাইরেক্ট বিরোধিতা করে বিভিন্ন মঞ্চে, তার বউকে একটা ভোট দিয়া চলবে। কুর্মী নিয়ে বললাম, আমরা তো কোথাও আর যাইনি, বলে দিলাম কুর্মী ঠিক কাজ করে দিল, ওকে গোহারা হারাই দিল। তারপরে 4টে এমএলএ তৃণমূল কি করে পেল? কি করে তৃণমূল পেল? হাওয়ায় উড়ে চলে এলি 4টে এমএলএ। আজ যে 4টে তৃণমূলের এমএলএ আছে, কেন না? আমরা নিউট্রাল হয়ে গেছিল, পক্ষও নাই বিপক্ষও নাই। তারপরেও মমতা ব্যানার্জি এত বড় বেমানি করতে পারলো কুর্মী নিয়ে। তখন আমরা ওই অগ্নি পরীক্ষাটা দিলাম পঞ্চায়েতে। তারপরে বলি এই পর দেখি এমপি ভোটে কি হয়। বাঁকুড়ায় দাঁড় করলাম, পুরুলিয়ায় দাঁড় করলাম, ঝাড়গ্রাম তো আমাদের মধ্যেই গন্ডগোল হয়ে 2টো হইল, অনুপদার একটা হইল, হইল না 2টো হইলে বলি সে হোক, আমাদের কুর্মী কতজন প্রেমী লোক আছে সেইটা তো পরীক্ষা হবে, হোক না, যে যা পাচ্ছে করুক। আমরা দেখিলাম দাদা 2 লক্ষ প্রায় ভোট পাইল। 2 লক্ষ ভোট মানে তৃণমূল যতগুলো জিতিয়েছে হিসাবটা দেখুন, একটাও 10,000-এর বেশি মার্জিন নেই। এমএলএ ভোটে 10,000-এর বেশি মার্জিন নেই, মানে কোটাকে 2 লক্ষ মানে আমরা কোটাকে হারাইতে পারবো, 20টা এমএলএ কে হারাইতে পারবো। তাহলে অগ্নি পরীক্ষাটা দিয়ে নিয়েছি যে 20টা এমএলএ কে হারাইতে পারবো। এই 2 লক্ষ ভোটে তো আমরা একটা এমএলএ করতে পারবো না, পারবো কি? কিন্তু হারানো আর জিতানোর ফ্যাক্টর তো আমরা হইতে পারবো না, পারবো না। এইটা যখন ঝাড়গ্রামে বিক্ষোভ সভায় আমরা ব্যাখ্যা করে দিল যে আমরা ভোটে দাঁড়াবো না, আমরা শুধু হারানো আর জিতানোর ফ্যাক্টর হব। হলো ঝাড়গ্রামের সভায় আমরা ঘোষণা যাই করে দিলাম, বিজেপি লুকিয়ে নিল, তৃণমূল তো বাধ্য লুকতে। কিন্তু ওর মুরাদ নাই, ও যে আগে টোপ দিয়ে রেখেছে ওরাকে যে কুর্মীকে এসটি করব নি, তোরা আমাকে ভোট দে। ভাবুন, বিজেপি লুফিয়ে নিল। উদুমাইন আমাদের সঙ্গে অমিত শাহ মিটিং করলো কি? করে নাই। আমরা যখন বললাম যে ওই 2 লাখ ভোট আর 550-র কাছাকাছি মেম্বার, এই ভোটটা যদি বিজেপির দিকে পাল্টি খাইয়ে দিই আমরা, তাইলে জঙ্গলমহল তো হচ্ছেই তৃণমূল হবে কেন? এই থিওরিতে আমাদের মুখ দেখে আমরা দেখতে কালো বা ফর্সা বলে অমিত শাহ কিন্তু ডাকে নাই। ভাবনাটা ভাবুন, অমিত শাহ লোভটা হচ্ছে ওই 2 লাখ ভোট। আমরা দেখিলাম এই তো পটিয়েছে। ভাবুন, এই তো পটেছে লোক, তো একে পোটাই লিয়া যায়। বলে আপনাকে ভোট তো আমরা দেব, আপনাকে তো কিছু করিয়ে দিতে হবে, তবেই না ভোটটা দেব। কেউ তৃণমূলের লোকদের এখন বিরাট আট লাগিয়ে গেছে, বলছে ওরা টাকা মারিছে। আরে ভাই, যদি নিয়ে আইছে তো তোর বাপের কিটা পাচ্ছে? হ্যাঁ, এই তো মিটিং করছি তো বিজেপি দেবে তো পয়সা, কেন দেবে না? মাইক ভাড়াটা কি আমার পকেট থেকে দেবো?
আজ 22 বছর কুর্মী আন্দোলন করছি, তেলি তেল খরচা করি করে লোককে জাগ্রহ করে রেখেছি, এবার আরো জমি লিখবো। বিজেপি দিলে লিব, 2000 দিলে লিব, বই কি কেন লিব না? এখানে যদি আমার টেবিল ভাড়াগুলো আমার না লাগে তো আমার কি টিয়া? হ্যাঁ, ওইখানে আমার টাকার তো শর্ত নয়। শর্তটা কি? আপনি কুর্মীর জমি যদি দাবি মিটাই দেন তবে আপনাকে আমি ভোট দিয়া করব। জীবনে অমিত শাহর কাছে এই নেতা মন্ত্রীরা যেতে তো পারেই নেই। এই যারা এমএলএ হবে এরা মানে 6 মাস ও জল বহিয়ে দিলেও ওর সাথে গল্প করতে লাগবে। সেইখানে আমরা গেছি। লোভটা কোথায় অমিত শাহর? 550 মেম্বার আর 2 লক্ষর কাছাকাছি কুর্মী ভোট। ওইটার লোভে ও ডাকিছে 34 মিনিট গল্প। 3 মিনিট গল্প করতে কেউ সুযোগ পায় নাই, বড় মন্ত্রীরা। আমি নিজেও মিটিং করেছি, আমি হিন্দি বলতেও জানিনি, তাও বাংলা ইংরেজি হিন্দি মেশাই টুকু বলি আসি। বুঝলেন? অমিত শাহকে বললাম, আপনি যদি কুড়িমিয়ালি ভাষাকে, এখন তো আপনি করে দিতে পারবেন না এসটি, কিন্তু কুড়িমিয়ালি ভাষাটা আপনার ক্ষমতার মধ্যে পড়ে। আপনি যদি কুড়িমিয়ালি ভাষাকে 8ম তফসিলভুক্ত করিয়ে দেন, আমরা ওপেন সমর্থন করব। আমরা তো বিজেপি হয়ে যাব না। কই বলি জয় শ্রীরাম বলছি, আমার লয়েই তো আমি বলিব কেন? আপনার জয় শ্রীরাম থাকলো, আমি জয় গুরাম নিয়েই যদি আপনার কাজ করে দিই তো কি বলতে হবে? আপনাকে জয় শ্রীরামটা করতেই হবে। কে বলি? অমিত শাহ বললেন, আমার দপ্তর আপনাদের টুইট করব, আপনার একটা অ্যাপ্লিকেশন লিখুন, অ্যাপ্লিকেশনটা আমি রিসিভ করব। এইটা অনগোয়িং প্রসেসে থাকি গেল, আগামী বর্ষাকালীন অধিবেশনে আপনার ভাষাটা পাবে। ভাষাটা পাইলে কি হবে? কেনে ভাষাটা লিখছি আমরা? আগে ওয়ার ক্ষমতা আছে, যেটা আগে ক্ষমতা থাকবে সেটাই লিখব না। তাইলে ওয়ার ওই ক্ষমতার জন্য এই গাঁয়ের স্কুলটাই যদি কুড়িমালি চালু হয়, 2টো প্যারা টিচার পাবো। এসএসসি বা টেট হয়ে পরে মাস্টারি পাওয়ার তো পরে কথা ভাববো। সেইটা যে কুড়িমালি জানে, যে ছাগুলো আজকাল পড়ছে, এমএ বিএড করছে, বিএড ট্রেনিং ফেনিং করছে, সেই 2টো ছায়ের তো অন্য বস্ত্র বাসস্থান হবে। আমার জঙ্গল মহলে কুর্মী অধ্যুষিত গ্রামগুলায় যদি 2টা ছেলে মেয়ে একটা চাকরি পায়, তো আমাদের থেকে আর কে বেশি গর্ব অনুভব করবে বলুন? এত আন্দোলন, এত লড়াই, তো 2টো লোকের অন্ন বস্ত্রের ব্যবস্থা হইল প্রথম শর্ত। তাহলে এইটি হোক, মানি নিল। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদেরকে তো কমেন্ট জাস্টিফিকেশন পাঠাইতে হবে। এটা আটকাইকে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। তাইলে পশ্চিমবঙ্গ সরকারটাকে যদি আমরা পাল্টাইতে পারি, যদি পারি, তাহলে আমাদের কমেন্ট জাস্টিফিকেশন নিখুঁত যাবে। তাও আমরা ভরসা করিনি। প্রণব টুডু যদি না পাঠায়, হইতে পারে তো, আমি তো একবার পড়ি খাওয়া লোক নয়, 22 বছর 23 বছর করছি। যদি না পাঠায় তাহলে আমাদের 2টো লোককে ঢুকাই রেখে দিব ওইখানে। বিশ্বজিৎ মাহাতোকে বলি, যা তো কুর্মী এখন তোকে কিছুদিন করতে হবে না। রাজেশ মাহাতোকে বলি, যান আপনাকেও করতে হবে না, বলে ঢুকিয়ে থাকো। আপনাদের কাজ হবে রাত দিন একদম ওই বিধানসভায় যত টাকা বেতন পাবেন তো পাবেনই, আপনাকে ভিতরে ঢুকিয়ে থাকতে হবে না। বাইরে চেয়ার না পেলে ভুঁইয়ে বসে থাকবেন। এইখানে একটা মালার মতো মানে সেই প্লে কার্ড ঝুলায় কুর্মী জাতির কমেন্ট জাস্টিফিকেশন পাঠায়। আমি আপনি গেলে তো এলাও নেই বিধানসভায়। ওদের 2জনকে ওইখানে ঢুকায় রাখছি, কারণ আমাদের বিধানসভায় তো শ্রীকান্ত মাহাতো কিছু বলছে নাই, খগেন মাহাতো কিছু বলছে নাই, সুশান্ত মাহাতো কিছু বলছে নাই। তাইলে কুড়িমালি যারা জেল খাটিয়ে আছে তো বলিবে কে? বলবেন না? বিশ্বজিৎ জেল খাটিয়ে আছে তো বলিবে কে? কুর্মীর জন্য জেল খাটিয়েছে, তো বিজেপির জন্য খাটে না। আর এই প্রণব টুডুকে জিতাবো কেন? গুনতি বাড়ানোর জন্য। গুনতিতে আমরা বাড়াবো। আমার তো 148টা এমএলএ হইতে হবে, নাহলে তো মুখ্যমন্ত্রী পাল্টেবে না। পাল্টেবে কে? তাহলে প্রণব বাবু হচ্ছে সেই 148-এর একজন। এখানে বীরবাহাকে যদি পাঠাই ও তো নাটক করিবে। ওর গাড়ির কাজ কি আমরা ভাঙিয়ে দিল? আগেই 2টোই ভাঙিয়ে আনিছিল, নাইলে ইট থেকে ছোট গাড়ির পরে ইটতে পড়িল, কাজ ভাঙিয়ে 5টা গাড়ি পাই ইট চলে গেল। সেই
দেবনাথ হাসপাতাল তুলি যায় দেখো এই কাজটা ভাই ইচ্ছা নিয়ে তুলি দেখাচ্ছে না টিভি দেখছিলাম তাই ভাবতে বলছে এই চোখটা আমার চলে গেল অন্য একজন সাংবাদিক বলছে না এই চোখটা আমার চলে গেল দেখি জানি বাস্তবে পুরাটাই ছিল নাটক এই নাটকের মূল উদ্দেশ্য কিছু সাঁওতাল এবং কুর্মীকে গন্ডগোল লাগাবে এরা যদি এক হয়ে ভোট দেয় আমরা দুটো যায় সেখানে তো সংখ্যাগরিষ্ঠ দুটো ওরা ৭৫,০০০ থাকলে আমরাও ৭৫,০০০ আমরা যদি এক হই এখানে ভোট দেয় হবে না চলো ওকে এমএলএ করবো কুলি মারিয়ে ভোট দিয়ে ওকে এমএলএ করে দেবো যাকে বলবো সাঁওতাল কুর্মী যাকে চাইবো সেই এমএলএ হবে এরা দুজনকে গন্ডগোল লাগায় রাখতে হবে বুঝতে পারছেন এই চক্রান্তটা করল তার সাথে আরো একজন মাথা গোলাইল দুলাল মুর্মু কুর্মী নেতাদেরকে বোম্বে রোডে সুকুরি লেখান তাও কি দিন কি বলল শুকরের মতো পিটিব রক্তাগম্ব বহাই দিব কত বড় মরদ হ্যাঁ আর আমরা বোধ হয় মার ভাত খাই নাই নাকি দেখাই দিব তো এই প্রথম দেখানোটা তো আঙ্গুলের ছাপে হ্যাঁ তারপর ওকে কেউ পুছবে হারিয়ে যাওয়ার পরে কেউ পুছবে নাই দাদা ই তো বলছে মানুষ সুখে আছে না নয় আমার ওই নিয়ে চিন্তা নেই টিভি দেখাইলেন হ্যাঁ হাতেই ঠিকঠাক চলছিল না দেখতে ভাবুন তাকে আমরা নরেন হাসদার মেয়ে মনে করে ভোট দিচ্ছি যে নরেন হাসদার স্বপ্ন দেখাইছিল এই এলাকার লোককে ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত করব সেই নরেন হাসদার মেয়ে আজ তৃণমূলের মতো একটা দল কেউ বলছে বিজেপি তো হিন্দুত্ববাদী দল কেন কর্মীরা সমর্থন করছে কত ওদের ইয়া ভাবো তাহলে কি মমতা ব্যানার্জি মুসলমানদের দল হ্যাঁ এই যদি হিন্দুদের দল হয় রাজনৈতিক দল আর কি হিন্দু মুসলমান সব দলের সময় থাকবে ওইটাই না নিয়ে আমরা শুধু শর্ত সাপেক্ষে এইবারে বিজেপিকে ভোট দিচ্ছে আমরা তো কেউ বিজেপি হয়ে যাচ্ছি যদি বর্ষাকালীন অধিবেশন ৩ মাসের মধ্যে প্রথম শর্তটাই না মানে তাইলে আমরা আটকাতে শুরু করে দেবো আমরা তো জয় শ্রীরাম নই আমরা জয় গোলাম আমরা কোন বিজেপির সঙ্গে মিলে যাচ্ছি না আমরা শর্ত সাপেক্ষে বিজেপিকে সমর্থন করছি এই নির্বাচনে অন্য নির্বাচনের কথা বলি নেই আমরা অগ্নি পরীক্ষা দিয়ে আসিছি বলেই ভাবিছি নচেত আমরা ভাগ্য মনে অগ্নি পরীক্ষায় সফল হয়েছি এই পরীক্ষায় মা কাকিদেরকে আমি বলব আপনাদের প্রত্যেকের মহিলা গ্রুপ আছে 10 জন করে মিনিমাম মেম্বার আছেন আপনার ওই যে কোলের বাচ্চাটা কি করে সেন্ট্রাল হোস্টেলে থাকে বিনা পয়সায় পড়িবে খাবে আমাদের অধিকাংশ মাহাতোদের বেটা ছানা আজকাল গুজরাট কাজ করতে চলে যাচ্ছে ঘরে গাইড দেওয়ার লোক নয় মা কাকিদেরকে গরু বাগালি করতে হচ্ছে ছাগল বাগালি করতে হচ্ছে পাটপালা তুলতে হচ্ছে একলব্য হোস্টেল করে যদি আমার এই বাচ্চাগুলো কিছু সুযোগ সুবিধা পায় তাহলে এই বাচ্চাগুলো মানুষ হবে নচেত আমাদের আর ভবিষ্যতে ওই কাড়া হাল তো বিচাই গেছে ওইপর ছাগল পাঠা দিয়ে হাল বাড়িতে হবে এই যুগ আসছে কারণ মা তোরা ভিনাই এত জমি ছোট হয়ে গেছে ডাক্তারে কিছুদিন হচ্ছে না পরের প্রজন্মের আর ডাক্তার ঢুকবে না কোন কুর্মীর জমির ডাক্তার ঢুকবে না তো আমরা কি চাইছি যে এই যে আবাস যোজনায় ঘর পাচ্ছি ভাবুন আমার ঘরের কিছু মেশাই একটু ভালো করে করছি না কুর্মীর এখনো জমি জায়গা আছে ধান চাল আছে সরকারি রেশন মাধ্যমে রেশন পাচ্ছি বলে আমার ওই বাড়তি ধানটা বিকে যার খড় ছিল সে কর্কট দিয়েছিল যার কর্কট ছিল সে খুলে অ্যাডভেস্টার দিয়েছে যার অ্যাডভেস্টার আছে দালান না করতে পারলেও বলছে ধারি গুলো হলেও সামনে দুয়ারটা কাটা হয় বলছে একটু ঢালাই করি কিসের জন্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি বলে কুর্মীর ধানটা বাড়ছে নাহলে তো সিজাই সুতাই মার খাইয়ে পুরাইছে এতদিন নাকি আমার এই কুর্মী ছাতা যদি একটুকু সরকারি সুযোগ পায় তো হেঁচকায় নিয়ে চলে যাবে কেউ এমবিবিএস হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে আর এমনি মাস্টার পন্ডিত গুলো তো হামেশাই হবে আর মমতা ব্যানার্জিকে তাড়াইতে হবে ওই কারণে কেন তাড়াইতে হবে আজ সমাজ থেকে মাতাল করেছে কে মমতা ব্যানার্জি
চেংনা ছাড়া এমএ বিএ করে এসএসসি নেই, 15 বছরে দুটো এসএসসি, তারই এবার নিয়োগ হয়ে 26,000-এর চাকরি গেল। ভাবুন দেখি, ছাপও পড়বে যদি বিএড দেন সঙ্গে সঙ্গে একটা মিনিমাম এসএসসিটা দিতে পায়, ছাড়টা পড়ার মধ্যেই থাকবে। বলুন থাকবে কেন থাকবে? তাই এই যে পড়াশোনাটাকে ধ্বংস করে দিল মমতা ব্যানার্জি। প্রথমে ক্ষমতায় আসার আগে বলছে সিঙ্গুরে 3 ফসলের জমি নষ্ট করে কেনে কলকারখানা করছে, বিরাট গাল গল্প বলছিল যে আমাদের ঝাড়গ্রামে গাদা জমি আছে, পুরুলিয়ায় গাদা পড়িয়া জমি আছে, বাঁকুড়ায় পড়িয়া জমি আছে, আমি 3 ফসলের জায়গাকে বাদ দিয়ে ওই জায়গায় শিল্প করব বলেছিল। 15 বছরে কোটা শিল্প হয়েছে তোমার? হয়েছে একটা পাটোয়ারির সিমেন্ট কারখানা করে দূষণ ঘটাচ্ছে, আর মমতা ব্যানার্জি তলে তলে বনগুলোকে সব বিকিয়ে দিয়েছে। দিচ্ছে না? ওই ধারটা তো সব শুনলাম বন বিকে যায় বলে তো জীবনে শুনিনি, মমতা না এলে জানতাম না। 1500 টাকার বালি আজ 5,000 থেকে 15,000 করলোকে এই ভাইপো কায়দাটা ভাবো। বালির প্রথমে টেন্ডার হইতো ব্লক অফিস থেকে ভাইপো আসে নিয়ে গেল জেলায়ও দেখছে ডিএম ফিএম রাই মারি নিচ্ছে, সন্দেহ হইল, তখন উনি চলে গেল কলিকাতায় যাই টেন্ডার হচ্ছে, কোন বালি খাদান 100 কোটি, কোন বালি খাদান 150 কোটি। যে 100 কোটি টাকা দিয়ে কিনবে টেন্ডার নিবে সে তো দাম বাড়াবে কে? হ্যাঁ, তাইলে আমাকে 1,20,000 টাকা ঘর করতে পয়সা দিচ্ছে, আর পকেটে পিছন দিক থেকে পকেটে ভাইপো বালির দাম হিসাবে নিয়ে চলে যাচ্ছে। ভাবুন, একটা সাইকেল দিয়েছে, ওই যে সাইকেলের স্টিকার লাগানো, সাইকেলটা ব্লক অফিস থেকে চালায় আনিয়েছিল, যে কিনে আনিয়েছে আসি করে 500 টাকা খরচা করতে হচ্ছে সাইকেলটা সারাইতে, তবে চাপতে পারছি। তাহলে ওই 500 টাকাটা কে মানে নিয়েছে, যেটা আজ আমাকে দিতে হলো? এইটা হচ্ছে স্কিমের নাম। এইটা ভাইপোর কোন আত্মীয় টেন্ডার পাইছে সাইকেলটা, তো ইচ্ছা মতো করে পাঠাচ্ছে। কোনটা টিউ নেই, কোনটা ভল্টু নেই, কোনটা বল নেই, কোনটা সিট নেই, পাঠাই দিচ্ছে। আমার পকেট থেকে আরো 500 টাকা দিয়ে ছাড়তে হচ্ছে, তবে চালাইতে হচ্ছে। তাহলে এই সরকারকে সত্য বলেই লোক, আমি বলছি না, কিন্তু চুরিটা অন্য কৌশলে করছে, মানে নাকটা এইরকম না দেখে এইরকম না, বুঝতে পারছেন? তাইলে ইয়াকে যে কোনো উপায়ে হটাইতে হবে। 1 নম্বর হচ্ছে ছাপের চাকরি বাকরির জন্য, 2 নম্বর হচ্ছে আমার ওই যে কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাচ্ছে না তার জন্য, বলে না। আর সমাজটাকে সুস্থ রাখতে হবে। কি করছে, কোন নেতা তৈরি করে না, দেখেছেন? তৃণমূলের ওই ভাইপো আর পিসি হইলে মিটিং হচ্ছে। আজকে তো সার্কাস ময়দানে সার্কাস দেখাচ্ছে, কিছুক্ষণ আগে দেখছেন। লোক নাই দাদা, 2,500 ক্যামেরা বলা এইরকম করে ক্যামেরা করছে, দেখবেন না? টিভি গুলো দেখুন, আর এখনো মোবাইলেও দেখতে পাবেন। লোক বুঝে গেছে, মমতাও মনে হয় বুঝে গেল যে হাত তো লোক আমার আসছে না। তো কুড়মে যদি হাত তুলে নেই জঙ্গল মহলে, কোন লোকটা যাবে? হেলিকপ্টার দেখতেও আর কেউ যাচ্ছে না। হেলিকপ্টার ব্যারিকেড করেছে না, লোকের যাতে না ঢুকে যায়। সে ধারে ধারে কিছুই নেই, বলি ছাগল গুলো আমরা এখন নিয়ে যাবো বলে কিয়া করবো, পাঠিয়ে দেবো লোকে। তাইলে কুড়মি ছাড়া রাজনীতি করিবেন লোকেই নেয়। রাজনীতিটা করে তো কুড়মি যদি কোন দলীয় মিটিংয়ে না যায়, ওরা গুটাই ভাততাড়ি গুটাই গঙ্গা পারে যাবে। কারণ ওখানে তো চেয়ারে পাঠিলেও লোক বসে নাই। কলকাতায় কেউ যাবে মিটিং শুনতে? কেউ যায় না। এখন তো তৃণমূলের আমি দেখেছেন, গাড়ি দেই, বাড়ি দেই, খাটিয়ে পয়সা দেই, বোধহয় 500 টাকা করে মানে বেতন দিবে বড় বড় মিটিং গুলো, তবে লোক যায়। নাইলে আগে তো দেখেছিলাম, আমিও সিপিএম এর মিটিং এ গেছি, 200 টাকা ভাড়া লাগিয়েছিল কলকাতায়। আর এরা বলছি চল তুই একটা ভালো গাড়ি করে দিচ্ছি, খাটিয়ে দেবো, বুঝে নিয়ে যাবো তোকে। তা ভাই আমি যেতে হারিব, আমার এলাকায় থাকি, এলাকার নিয়ে থাকবো। তো যাই হোক, আমি সবাইকে যে অনুরোধটা করতে আসিছি, গল্পের ছলে আমি ভাষণ দিলেও নেই, আপনাদের সাথে আমি গল্প করতেই আসিছি। তো আমার গল্প আমি বললেও এরপর মতামত নিতে হবে আপনাদের। কিছু চটি চাটা লোক আছে, ওরা থাকিবে কি? কর্মীদের মধ্যে চটি চাটা লোক থাকিবে কি? ওই চটি ওরা চাটতে দেন, ওরা স্বাদ উপভোগ করুক।
কেউ বলবে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব। মা কাকিদের ভাবার কিছু নেই। ইয়াকে যদি মমতাকে হারান তো 1500 3000 পাবেন, ওটা নিয়ে টেনশন নেই, 3000 পাবেন। আর বেকার যুবকদেরকে বলিব, সরকার মানে অমিত শাহ বলেছে যতদিন না আমরা চাকরি দিতে পারবো ওই বেকারদেরকে আমি 3000 করে দেব। অমিত শাহ কাল ঘোষণা করেছে। আর কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে নিয়ে আসবো, এটা তো বলেই দিয়েছে, ওদের ইয়াই আছে। আর যদি না করে পাল্টাই নেওয়ার ক্ষমতা কুর্মীর আছে, সেটাও ওরা জানে, আর আমরা করেও দেখাবো। তাই মা কাকিদেরকে বলছি, ভরসা রাখুন, আমাদের প্রতি ভরসা রাখুন, নেতৃত্বের প্রতি ভরসা রাখুন। নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রথমে তৃণমূলকে সমূলে উৎখাত করুন। কুর্মীরা চাষ করে আগাছা দমন করতে স্প্রে দেয় না, আমরা ভাবিলাম না ইয়াকে স্প্রে দিয়ে খেদিয়ে দেব। সেইটা শপথ নিয়ে আপনারা ঘর যাবেন এবং পাড়ায় পাড়ায় মহিলা গ্রুপের মিটিং ডেকে সবাইকে বিষয়টা বুঝাবেন যে আমাদের জন্য লয়, আমরাকে টাকা দিয়ে কেউ কিনতেও পারে না, আর পাইবে কোন জীবনে। যদি পাঠ্য তাহলে তৃণমূলের সঙ্গে 10 বছর বিশ্বাস এবং ভরসায় থাকার পরেও আজ আমরা কেন দল পাল্টাইতে হচ্ছে সেটা বুঝতে পারছেন আপনারা। এই অনুগ্রহ করে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, পূর্ব